লেখক রাহুল সাংকৃত্যায়নের আসল নাম ছিল কেদারনাথ পান্ডে। তিনি বুদ্ধ ধর্ম এবং বুদ্ধ দর্শন দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন যে নিজের নাম পরিবর্তন করে রাহুল নামটি গ্রহণ করেন এবং রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের ছেলের নাম। রাহুল সাংকৃত্যায়নের বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে ভোলগা থেকে গঙ্গা। এই বইতে 20টি গল্প রয়েছে, যে গল্পগুলোর মধ্য দিয়ে লেখক মানবজাতির ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই 20টি গল্প ধারাবাহিক কাল রক্ষা করে লেখা হয়েছে এমনটা বলা যায় না, কিন্তু প্রত্যেকটা যুগের বা প্রত্যেকটা কালের গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনা বা চরিত্রগুলোকে লেখক এখানে ফিকশন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও এই বইতে লেখক অনেক কঠিন কঠিন কিছু শব্দ বা অপরিচিত শব্দ, অপরিচিত স্থানের নাম উল্লেখ করেছেন, যেগুলো আসলে নবীন পাঠকদের বুঝতে কিছুটা হিমশিম খেতে হবে। যেমনটা আমারও খুব কষ্ট হয়েছে যে আমি আসলে বুঝতে পারছিলাম না এই নামগুলো সত্যি নাকি এই নামগুলো লেখক কল্পনা হিসেবে ব্যবহার করছেন বা প্রতীকী হিসেবে ব্যবহার করছেন বা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছেন। এখানে আনুমানিক খ্রিস্টপূর্ব 6000 সাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই সময়কালকার গুরুত্বপূর্ণ ঘটনাবলী বা ঐতিহাসিক বিভিন্ন যুগগুলো উঠে এসেছে। সেই খ্রিস্টপূর্ব 6000 সাল যখন মানুষ সংঘবদ্ধ হতে বা সমাজবদ্ধ হতে শেখেনি, সেভাবে পারিবারিক বন্ধন সেভাবে তৈরি হয়নি, সেই সময়কাল যখন মানুষ শিকার করত, যখন তাদের প্রধান জীবিকাই ছিল শিকার বা বনের ফলমূল, সেই অবস্থা থেকে আস্তে আস্তে মানুষ কিভাবে গোত্র তৈরি করলো, পরিবার তৈরি করলো এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে নতুন জীবনের খোঁজে বা খাবার দাবারের খোঁজে কিভাবে যাত্রা শুরু করলো, এভাবে সেই রাশিয়ার ভোলগা নদী থেকে কিভাবে গঙ্গা তীরের সভ্যতা প্রতিষ্ঠা হলো, এই কথাগুলোই এই 20টি গল্পের মাধ্যমে পাওয়া যায়। তো এখানে যেটা বললাম যে লেখক বুদ্ধ দর্শন দ্বারা ভীষণ রকম প্রভাবিত, এই প্রভাবটা এই 20টি গল্পের মধ্যে খুব টের পাওয়া গেছে। এই এই বইটা মানবজাতির ইতিহাস নিয়ে লেখা হলেও আমার কাছে যেটা মনে হলো যে লেখক যে মূল বার্তাটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষে মানুষে যে বিভিন্ন জাত, ধর্ম, বর্ণ, গোত্র এগুলো নিয়ে যে মানে বিভেদ বা মানুষে মানুষে হানাহানি, এই ব্যাপারটাকে লেখক খুব ঘৃণার চোখে দেখতেন। এটা সনাতনী ধর্মেও আছে, এটা দেখা যাচ্ছে যে ইংরেজ আমলেও মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ তৈরি করে বা শাসক শোষকের একটা সম্পর্ক তৈরি হয়, এরকম একটা বিষয় ছিল। বা বিভিন্ন ধর্মে, প্রত্যেকটা ধর্মে লেখক এমন ভাবে জিনিসগুলো উপস্থাপন করেছেন যে ধর্মের মধ্যে যখনই স্বার্থ চলে আসে এবং ধর্মটাকে মানুষকে শোষণ করার জন্য ব্যবহার করার একটা প্রবণতা চলে আসে সমাজের বা গোত্রের কিছু শ্রেণীর মধ্যে, তখন তারা ধর্মে বিশেষ বিশেষ রীতিনীতি, নিজেদের মন গড়া রীতিনীতি বসিয়ে দেয় এবং তার মাধ্যমে তারা চেষ্টা করে মানুষকে শোষণ করার। এবং এ কারণেই বিভিন্ন ধর্ম, সেটা সনাতন ধর্ম হোক, সেটা মুসলিম ধর্ম হোক, সেটা বুদ্ধ ধর্ম হোক, বিভিন্ন ধর্মই কলুষিত হয়েছে শুধুমাত্র মানুষের লোভ, মানুষের লালসা, মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ ধর্মের উপর যে বিভিন্ন কুসংস্কার বা কুপ্রথা চাপিয়ে দিয়েছে তার কারণে। পুরো বইটা পড়ার সময় আমার এটাই মনে হলো, লেখক যতটা না মানব জাতির ইতিহাস বর্ণনা করতে চেয়েছেন তার চেয়ে বেশি তিনি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে আমাদের সকল রকম কুসংস্কার থেকে বের হয়ে আসা উচিত এবং একটা গ্রেটার পৃথিবীর জন্য বা একটা সুন্দর দেশ হতে পারে, সুন্দর পৃথিবী হতে পারে, এটার জন্য আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকা উচিত বা একসাথে কাজ করা উচিত। তো আরেকটা কথা যেটা বললাম যে এই বইটার ভাষা খুব কঠিন, খুব এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে, এটা সত্যি কোথাও এটা রেফারেন্স আছে কিনা সেটা জানি না, আর নাকি লেখক নিজের কল্পনা থেকে। উনি 36টি ভাষা জানতেন। রাহুল সাংকৃত্যায়ন 36টি ভাষায় পারদর্শী ছিলেন, সংস্কৃত, পালি, তারপর এরকম আরো অনেক ভাষা। তো এখান থেকে উনি কোনো রেফারেন্স পেয়েছেন কিনা সেটাও আসলে ক্লিয়ার না, যার কারণে আমার খুব কষ্ট হচ্ছিল বুঝতে যে আমি আমি অনেক শব্দ এখানে ব্যবহৃত, অনেক স্থান, অনেক ঘটনার নাম বা এগুলো আমি আগে কখনোই শুনি নাই বা পড়ি নাই। আমার কাছে এটা একদমই নতুন, আনকরা, এবং আমার বেশ কষ্ট হয়েছে বুঝতে। আর একটা বিষয়, এখানে রাহুল সাংকৃত্যায়ন
যেমনটা বর্ণনা করেছেন যে আর্যরা যখন এদেশে আসলো, ভারতীয় উপমহাদেশে আসলো, তখন এখানকার যে ভেদাভেদ, আহ উঁচু নিচু বা বিভিন্ন পেশাগত ভেদাভেদ, এখান থেকে আর্যরা মূলত ভেদাভেদ করতে শিখলো, এবং তার ফলে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভাগগুলো আসলো বা এরকম জাতপাত গুলো আসলো। এটা মোটামুটি মনে হলো এনার বই পড়ে। কিন্তু এর আগে আমি যখন হরিশঙ্কর জলদাসের বর্ণবৈষম্যের শেকড় বাকড় এই বইটা পড়েছিলাম, তখন হরিশঙ্কর জলদাসের মতে ব্যাপারটা এরকম ছিল যে এখানকার স্থানীয় যারা আদিবাসী, তাদের মধ্যে এরকম কোনো ভেদাভেদ ছিল না, বরং আর্য যারা এখানে এসেছিল তারাই নিজেদের স্বার্থে, শাসন করার স্বার্থে তারা এই যে জাতপাত, ধর্ম, বর্ণ এই জিনিসগুলো তারা চালু করে। এখন আমি আসলে জানি না যে এই দুই তত্ত্বের মধ্যে কোনটা বেশি সঠিক। আমার ব্যক্তিগতভাবে আর্যদের সম্পর্কে আরো জানার ইচ্ছা আছে। আপনারা যদি কেউ আর্যদের নিয়ে ভালো কোনো বইয়ের সন্ধান থাকে আমাকে অবশ্যই একটু জানাবেন যে কোন বইটা পড়লে এই ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন এবং তার আগে আর্যদের উৎপত্তি এবং তাদের আগমন এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। এরকম একটা বই বা একাধিক বই যদি আপনারা আমাকে সাজেস্ট করেন, খুবই উপকৃত হব। তো এই বইয়ের মূল বক্তব্য, যেটা সেই খ্রিস্টপূর্ব ৬০০০ সাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত সেই ভোলগা নদীর তীরের যে জনগোষ্ঠী, তারা কিভাবে আস্তে আস্তে সময়ের পরিক্রমায় এই ভারতের গঙ্গার তীর পর্যন্ত আসলো, এবং এই আর্য জাতি কিভাবে স্থানীয় জাতিদের সাথে মিশে কিভাবে শাসন করা শুরু করলো, এবং শাসন করতে গিয়ে কিভাবে শোষণের নানা হাতিয়ার, নানা কৌশল তারা আবিষ্কার করলো, এবং এর মাঝখানে মুসলমানরা এসেছে, মোগল শাসন এসেছে, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মঙ্গলদের অভিযানও চলছিল। মানে সবকিছুই লেখক কিছু কিছু করে টাচ করার চেষ্টা করেছেন, কিন্তু সবকিছুর মূল বক্তব্য এটাই ছিল যে মানুষ কিভাবে মানুষকে বিভিন্ন কুপ্রথা আবিষ্কার করার মাধ্যমে, কুপ্রথা প্রয়োগের মাধ্যমে শোষণ করার চেষ্টা করেছে যুগে যুগে। এটার বিরুদ্ধে লেখক সোচ্চার বলে আমার এই গল্পগুলো পড়ে মনে হয়েছে। তো যেটা বললাম যে বইয়ের ভাষা অনেক কঠিন, তবু যারা ইতিহাস জানতে ভালোবাসেন তাদের জন্য একটা সহায়ক গ্রন্থ হতে পারে এই বই। যদিও অনেক কঠিন, তবু আমার মনে হয় যে কিছু কিছু রেফারেন্স অবশ্যই এই বই থেকে কাজে লাগতে পারে। তো ইতিহাস যারা ভালোবাসেন তারা বইটা পড়তে পারেন। ধন্যবাদ সকলকে।